গল্পঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকের পর্বে থাকছে বিশ্ব রাজনীতির ১০০ বছর বইটির পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ইউরোপীয় রাজনীতি। A fight for freedom had begun, mightier than the earth had ever seen, for once destiny had begun its course. The conviction dawned on even the broad masses that this time not for the fate of Serbia or Austria was involved, but whether the German nation was to be or not to be. Adolf Hitler, Mein Kampf, 1943. বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ও দুঃখজনক ঘটনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। বিশ্ব যখন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শোষণ থেকে মুক্ত হয়ে নতুনভাবে শান্তির স্লোগান নিয়ে ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে পদার্পণ করেছিল, তখন এই শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল নতুন সাম্রাজ্যবাদীদের উগ্র মানসিকতা ও যুদ্ধংদেহী মনোভাব। জার্মানি সহ উগ্র জাতীয়তাবাদী দেশগুলোর মধ্যে স্বার্থের দ্বন্দ্বের কারণে বিশ্বযুদ্ধ নামে একটা নতুন মহাসমর বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল তখন। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বের বিবেকবানদের নাড়া দিয়েছিল বটে। বিশ্বের শান্তিকামী মানুষগুলো বুঝতে পেরেছিল একটা আন্তর্জাতিক সংস্থা গঠন না করতে পারলে শান্তি আসবে না। সেই সংস্থা গঠিত হয়েছিল, কিন্তু লিগ অফ নেশনস বিশ্ববাসীর সেই আশা পূরণ করতে পারেনি। 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তিগুলোকে যেভাবে দমন করার পরিকল্পনা করা হয়েছিল তা পরবর্তীকালে সকল রাষ্ট্রকে আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। প্রথম বিশ্বযুদ্ধে জয়ী ব্রিটেন, ফ্রান্স, পরাজিত জার্মানি, তুরস্ক যেন আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল অনেক অন্যায় সত্য। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সারা বিশ্বে ব্যাপকভাবে অস্ত্র প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছিল। এর ফলে সারা বিশ্বে এক ধরনের নৈরাজ্যবাদ লক্ষ্য করা যায়। অর্থনীতিতে জাতীয়বাদের মাধ্যমে তৎকালীন শক্তিশালী দেশগুলো সারা বিশ্বকে তাদের বাজারে পরিণত করে ফেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সারা বিশ্বে আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি লক্ষ্য করা যায়। 1931 সালে জাপানের মাঞ্চুয়ানা দখল, 1937 সালে ইতালির ইথিওপিয়া দখল, স্পেনের গৃহযুদ্ধ ইত্যাদি আন্তর্জাতিক পরিস্থিতিকে ওই সময়ে জটিল করে তুলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিগ্রস্ত জার্মান জাতি তাদের পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। ইতালিতে মুসোলিনি কর্তৃক ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ায় সেখানে একটি যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ অনুসন্ধান করতে হলে আমাদের অবশ্যই 1919 সাল থেকে 1939 সাল পর্যন্ত যে সময়সীমা, সেই সময়সীমা নিয়ে আলোচনা করা প্রয়োজন। কেননা ওই সময়সীমার উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনাই ঘটেছিল যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে ক্ষতিপূরণের সমস্যা সমাধানের জন্য 1924 সালে দাওয়েসকে নিয়ে একটি কমিটি এবং ওই কমিটি ব্যর্থ হয় 1929 সালে। জৈনিক ইয়াংকে নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয় তারপরে। ইয়াং পরিকল্পনা জার্মানিকে ক্ষতিপূরণ দিতে প্রায় 10 কোটি পাউন্ড দিতে বাধ্য করেছিল। এমনকি যুক্তরাষ্ট্র পরাপর বিজয়ী রাষ্ট্রের ন্যায় ক্ষতিপূরণ দাবি করেছিল। যুদ্ধোত্তর ইউরোপের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বেশ কটি চুক্তি ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 1922 সালে অনুষ্ঠিত ওয়াশিংটন নৌ সম্মেলনে জার্মানি ও তার মিত্র নৌবাহিনীর ক্ষমতা সীমিত করা হয়েছিল। অপরদিকে 1931 সালে লন্ডন নৌ সম্মেলনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানের মারণাস্ত্র সীমিত করার জন্য 6 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যদিকে 1925 সালে স্বাক্ষরিত হয়েছিল লোকার্নো চুক্তিসমূহ।
ওইসব চুক্তিতে জার্মানিকে লীগের স্থায়ী সদস্যের মর্যাদা, জার্মানিকে আলসেস লরেন ছেড়ে দেওয়া, ফ্রান্সকে তার সম্প্রসারণ নীতি পরিত্যাগ করা এবং রাইনকে একটি বাফার অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত গঠিত হয়েছিল। 1928 সালে প্যারিসের কেলগ-রিয়ান্ড চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে যুদ্ধকে জাতীয় নীতির প্রধান অঙ্গ হিসাবে গণ্য না করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। 1935 সালে নৌ নিরস্ত্রকরণ সম্মেলন অনুষ্ঠিত হলে জাপান ওই সম্মেলন ত্যাগ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে রাজতন্ত্রের অবসান হয়েছিল। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। 1919 সালে সেখানকার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা এবার্টের নেতৃত্বে রাজতন্ত্রের অবসান হয় ও দেশটিতে সাধারণতন্ত্র ঘোষিত হয়। ভাইমার নামক স্থানে জার্মানির প্রতিনিধিরা মিলিত হয়ে একটি সংবিধান প্রণয়ন করেন। প্রাপ্তবয়স্কদের ভোটে 7 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে জার্মানিতে, এমন সিদ্ধান্ত গঠিত হয়। ইতিহাসে এটা ভাইমার রিপাবলিক হিসাবে পরিচিত। কিন্তু এই ভাইমার সাধারণতন্ত্র টিকে থাকতে পারেনি, মূলত উগ্র ডান এবং উগ্র বামপন্থীদের মধ্যে বিরোধ, স্থিতিশীলতার অভাব, বিত্তশালী শিল্পপতিদের অসহযোগিতা, অর্থনৈতিক বিপর্যয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিফলতা ইত্যাদি নানা কারণে। ওই ব্যর্থতার মধ্য দিয়েই জার্মানিতে হিটলারের উত্থান ঘটে। 1933 সাল জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি পার্টি 647টি আসনের মধ্যে 288টি আসন পেয়েছিল। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তৎকালীন প্রেসিডেন্ট হিন্ডেলবার্গ ভন প্যাপেনের পরবর্তীতে হিটলারকে চ্যান্সেলর পদে নিয়োগ দেয়। সালটা ছিল 1933। হিডেনবার্গের মৃত্যুর পর 1934 সালে হিটলার নিজেকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন। এভাবে একই সাথে তিনি প্রেসিডেন্ট ও চ্যান্সেলর পদে নিযুক্ত হন। ক্ষমতা দখল করে তিনি ভাইমার সংবিধান বাতিল করেন এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন সেখানে। হিটলার 1935 সালে ভার্সাই চুক্তি ও লুকার্নো চুক্তিগুলোর শর্তাবলী মানতে অস্বীকৃতি জানান। একই সাথে সৈন্যসংখ্যা বৃদ্ধি করে পূর্ণ মাত্রায় সমরাস্ত্র নির্মাণের উদ্যোগী হন এই হিটলার। হিটলার রাইন অঞ্চল দখল করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। হিটলার ক্ষমতাসীন হয়ে জার্মানি ও অস্ট্রিয়ার সংযুক্তিকরণ সম্পন্ন করতে উদ্যোগী হন। ওই সময় হিটলার স্পেনে গৃহযুদ্ধে ফ্রান্সকে সমর্থন করেন। 1936 সালে জার্মানি জাপানের সাথে কমিউনটার্ন বিরোধী একটি চুক্তিতে আবদ্ধ হয়। 1937 সালে ইতালি ওই চুক্তিতে যোগ দিলে জার্মানি, জাপান, ইতালির মধ্যে রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি সম্পাদিত হয়। এটি ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া বিরোধী একটি চুক্তি। হিটলার চেকোস্লোভাকিয়ার সাথে একটি চুক্তি করে চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত করেন এবং লিথুয়ানিয়ার কাছ থেকে মোমেল বন্দরটি বলপূর্বক আদায় করে নেন। একই সাথে তিনি পোল্যান্ডের ডানজিগ বন্দরটি দখল করেন। আর এভাবেই 1939 সালের 1 সেপ্টেম্বর তিনি পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটান। ওই যুদ্ধ দীর্ঘ 6 বছর ব্যাপী স্থায়িত্ব লাভ করে, অর্থাৎ 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলো দুভাগে বিভক্ত হয়েছিল। অক্ষশক্তির প্রধান প্রতিপক্ষ ছিল ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত মিত্রশক্তি। রাশিয়া ছিল এই মিত্রশক্তিদের দলে। যুদ্ধে একের পর এক জার্মানির পরাজয়ের পরিপ্রেক্ষিতে 1945 সালের এপ্রিলে জার্মানি ও ইতালি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। হিটলার আত্মহত্যা করে আর মুসোলিনিকে গ্রেপ্তার করে হত্যা করা হয়। অন্যদিকে 1945 সালের 2 আগস্ট যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়া
পটাসডাম সম্মেলনে জাপানকে আত্মসমর্পণ করতে বললে জাপান তা প্রত্যাখ্যান করে। পরে 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমার মাধ্যমে 14 আগস্ট 1945 সালে জাপান শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এখানে একটা কথা বলে রাখা আরও ভালো, তা হচ্ছে জাপান কর্তৃক পার্ল হারবারকে হামলা। 1941 সালে 7 ডিসেম্বর হাওয়াইয়ের অবস্থিত পার্ল হারবারে মার্কিন নৌ ও বিমান ঘাঁটিতে জাপান বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। জাপানি বিমান হামলায় মার্কিনীদের চোখ খুলে যায়। তারা সিদ্ধান্ত নিল জাপানে মরণাস্ত্রের আঘাত হানার। তারা পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা হাতে নিল। 1945 সালের 14 জুন নিউ মেক্সিকোর মরুভূমিতে যুক্তরাষ্ট্র সফলভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। এর ঠিক 3 সপ্তাহ পর হিরোশিমায় পারমাণবিক বোমা বর্ষণ করে দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছিল আণবিক বোমার ভয়াবহতা। বিংশ শতাব্দীতে এই ঘটনা পরবর্তী রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেললেও বৃহৎ শক্তিগুলো কখনো মরণাস্ত্র তৈরি, উৎপাদন বা পরীক্ষা থেকে পিছপা হয়নি। বিংশ শতাব্দী প্রত্যক্ষ করেছিল 8টি দেশের উত্থান, যারা নিজেদেরকে পারমাণবিক শক্তি হিসাবে ঘোষণা করেছে। নিরস্ত্রকরণের ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও বৃহৎ শক্তিগুলোর ভূমিকা বারবারই প্রশ্নের মধ্যে ছিল। পারমাণবিক অস্ত্র ব্যবহার ও উৎপাদন বন্ধের ব্যাপারে তারা কখনো আন্তরিক ছিল না। এমনকি জাতিসংঘ এ ব্যাপারে তেমন কোনো বড় ভূমিকা পালন করতে পারেনি। বিংশ শতাব্দীতে এটা ছিল একটা বড় ব্যর্থতা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেও সভ্য সমাজ মরণাস্ত্র প্রতিযোগিতা থেকে নিজেদেরকে বিরত রাখেনি। এ পর্যায়ে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। লেখক এখানে মোট 8টি কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, যার প্রথমেই ছিল ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তির ফলে জার্মানি তার যাবতীয় উপনিবেশ হাতছাড়া করল। শুধু তাই নয়, উপনিবেশের যে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করা হয়েছিল তাও বিফলে গেল তাদের। আর জার্মানি হয়েছিল কৃষিযোগ্য জমির শতকরা 15.5 ভাগ, উৎপাদন শিল্পে শতকরা 10 ভাগ, মজুদ কয়লার 2/5 এবং খনিজ লোহার 2/3, যা জার্মানি এই ভার্সাই চুক্তির মাধ্যমে হারিয়েছিল। এছাড়া জার্মানির নৌবাহিনী, স্থলবাহিনী ও বিমান বাহিনীর উল্লেখযোগ্য অংশ হ্রাস করেছিল। এক কথায় সব দিক থেকে জার্মানিকে দুর্বল করাই ছিল ভার্সাই চুক্তির অন্যতম লক্ষ্য। সুতরাং এটা খুবই স্বাভাবিক যে জার্মানি চুক্তির শর্ত মনে প্রাণে স্বীকার করে নেবে না। এক্ষেত্রে তাই ঘটল। চুক্তিতে স্বাক্ষর করার পরপরই জার্মানি তৈরি হতে থাকলো পরবর্তী যুদ্ধের জন্য। দ্বিতীয় কারণ, দীর্ঘ যুদ্ধবিরতি। প্রথম বিশ্বযুদ্ধের ফলে শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হলো, তখন দেখা গেল গণতন্ত্র, নিরাপত্তা ও শান্তি কোনোটাই নিরাপদ নয়। সেই জন্য দুই মহাযুদ্ধের মাঝখানে সময়টাকে শান্তিপূর্ণ সময় না বলে দীর্ঘ যুদ্ধবিরতি বলা চলে। গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সবাই আগ্রহী হয়ে পড়েছিল। আর এই আগ্রহ শেষ পর্যন্ত যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স ভেবেছিল গণতন্ত্র ও শান্তি সংকটের মুখে, অথবা জার্মানি ভেবেছিল বৃহৎ শক্তির মুখে তাদের নিরাপত্তা বলতে কিছুই নেই। তৃতীয় কারণ, অর্থনৈতিক উদারতাবাদ। ভার্সাই চুক্তি জার্মানিকে নিঃস্ব করেছিল। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জার্মানি একমাত্র লক্ষ্য ছিল যে কোনো কারণে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়া। জাপান ও ইতালিও মনে করেছিল যে আন্তর্জাতিক বাণিজ্যের সব রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাই অর্থনীতিকে পুনর্গঠন করা তারা অপরিহার্য মনে করেছিল। সারা বিশ্বের উপর প্রাধান্য বিস্তার করতে না পারলেও অর্থনীতি পুনর্গঠন করা অসম্ভব হয়ে দাঁড়াবে না তাদের জন্য। এই মানসিকতা দ্বারা পরিচালিত হয়ে জার্মানি, জাপান ও ইতালি যুদ্ধের উন্মাদনায় মেতে উঠেছিল। চতুর্থ কারণ, আন্তর্জাতিক নৈরাজ্য।
আন্তর্জাতিক নৈরাজ্যকে অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ বলে মনে করেন। লিগ অফ নেশনস যৌথ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় লীগের সদস্যবৃন্দ ও অন্যান্য রাষ্ট্র শান্তি নিরাপত্তার জন্য সনাতন পদ্ধতিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই পদ্ধতি ছিল জোট তৈরি করা। জাপানের মাঞ্চুয়ানা আক্রমণ এবং ইতালির ইথিওপিয়া আক্রমণ কোনো কোনো ক্ষেত্রে লীগের যৌথ নিরাপত্তাকে কাজে লাগিয়ে আগ্রাসী শক্তিকে শাস্তি দিতে পারেনি। সেজন্যই লীগের অকার্যকারিতা সম্বন্ধে সবার মনেই সন্দেহের উদ্রেক হয়েছিল। লীগের উপর এই সর্বব্যাপী অনাস্থা আন্তর্জাতিক নৈরাজ্যকে সুনিশ্চিত করে তুলেছিল। অনেকেই মনে করেন এই বিশ্বাস জন্মেছিল যে লীগ সফল হওয়ার মানে যুদ্ধের সম্ভাবনা কমে যাওয়া, আর ব্যর্থতা মানে যুদ্ধ অনিবার্য। পঞ্চম কারণ, নিরস্ত্রকরণের ব্যর্থতা। লিগ অফ নেশনস এর প্রণেতাগণ মনে করেছিল শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিরস্ত্রকরণ অবশ্যই প্রয়োজন। কিন্তু এই সদিচ্ছাকে ফলপ্রসূ করতে হলে বৃহৎ শক্তিবর্গের যে পরিমাণ সহযোগিতা লীগের কর্তৃপক্ষের দৃঢ়তা প্রয়োজন ছিল তা কোনোটাই ছিল না তখন। বৃহৎ শক্তিবর্গ অস্ত্র উৎপাদনে অশুভ প্রতিযোগিতায় নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছিল। অস্ত্র প্রতিযোগিতা বন্ধ না হওয়ায় তা যুদ্ধের জন্ম লাভ করে। ষষ্ঠ কারণ, উগ্র জাতীয়তাবাদ। হিটলারের ধারণা ছিল জার্মানি জাতি পৃথিবীর মধ্যে একমাত্র উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ জাতি, অন্যরা নিকৃষ্ট। অতএব নিকৃষ্টদের উপর শ্রেষ্ঠের কর্তৃত্ব থাকা খুবই স্বাভাবিক। জার্মান জাতি গোটা ইউরোপের উপর প্রাধান্য বিস্তার করবে, এই স্বপ্নে হিটলার বিভোর ছিলেন। স্বপ্নকে বাস্তবে রূপদান করতে গিয়ে তিনি এক সর্বধ্বংসী যুদ্ধের ঝুঁকি নিয়েছিলেন তখন। সপ্তম কারণ, সর্বাত্মকবাদ। হিটলার বা মুসোলিনি উভয়ই গণতন্ত্রকে একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলেন। তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে সর্বাত্মকবাদ, টোটালিটারিয়ানিজম এর পথকে সর্বোৎকৃষ্ট মনে করে অগ্রসর হয়েছিলেন। হিটলার ও মুসোলিনি মনে করতেন গণতান্ত্রিক উপায়ে অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। দেশের দ্রুত বিকাশ সাধনের জন্য সর্বাত্মকবাদ ছাড়া উপায় নেই। হিটলার ও মুসোলিনি জঙ্গি জাতীয়তাবাদে মোহ আচ্ছন্ন হয়ে গোটা ইউরোপের উপর প্রাধান্য বিস্তার করতে উদ্ধত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে বিশ্ব মানবতা, বিশ্ব শান্তি ও জাতীয়তাবাদ ইত্যাদি একেবারে মূল্যহীন হয়ে পড়েছিল। জার্মানি, জাপান ও ইতালির কাছে নিজেদের সংকীর্ণ জাতীয়তাবোধ ছাড়া আর কোনো মূল্যবোধ যথাযথ মর্যাদা পায়নি। অন্যান্য কারণ, এছাড়া লোকার্নো চুক্তি, ওয়াশিংটন নৌ সম্মেলন সহ কেলগ-ব্রিয়ার্ড চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে গণ্য করা হয়। তাহলে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো এক দৃষ্টিতে দেখি, তাহলে প্রথম কারণ হচ্ছে ভার্সাই চুক্তি, দ্বিতীয় যুদ্ধবিরতি মানে দীর্ঘ যুদ্ধবিরতি, তৃতীয় কারণ ছিল অর্থনৈতিক জাতীয়তাবাদ, চতুর্থ কারণ ছিল আন্তর্জাতিক নৈরাজ্য, পঞ্চম কারণ ছিল নিরস্ত্রকরণের ব্যর্থতা, ষষ্ঠ কারণ ছিল উগ্র জাতীয়তাবাদ, সপ্তম কারণ সর্বাত্মকবাদ এবং অন্যান্য চুক্তির ফলাফল। এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এ পর্যায়ে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতিতে একটি সুদূর প্রসারী ফলাফল আমরা প্রত্যক্ষ করি। এ ফলাফল নিম্নে আলোচনা করা হলো। এখানে লেখক টোটাল 8টা ফলাফলের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। প্রথম ফলাফল, পরস্পর বিরোধী দুই মতাদর্শের বিকাশ। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ দুভাগে বিভক্ত হয়ে যায়, পশ্চিম ইউরোপ ও পূর্ব ইউরোপ। পশ্চিম ইউরোপের পুঁজিবাদ তথা সংসদীয় গণতন্ত্র আরও বিকাশ ঘটে। অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত ধাঁচের সমাজতন্ত্র বিকশিত হয়। এই দুই মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে দুটি সামরিক জোট, ন্যাটো এবং ওয়ারশ। জার্মানির বিভক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের দ্বিতীয় ফলাফল। জার্মানির বিভক্তি, হিটলারের পতনের পর জার্মানি দুভাগে বিভক্ত হয়ে যায়। 1950 সালে 23 মে
পশ্চিম জার্মানির আত্মপ্রকাশ ঘটে আর পূর্ব জার্মানি জন্মলাভ করে ৭ অক্টোবর ১৯৪৯ সাল। জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, নাৎসি দল নিষিদ্ধ করা হয় ও সকল প্রকার ঘৃণ্য আইন কানুন বাতিল করা হয়। ডানজিগ পুনরায় পোল্যান্ডকে ফিরিয়ে দেওয়া হয়। নুরেনবার্গে আন্তর্জাতিক আদালতে জার্মান যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়। তৃতীয় ফলাফল, বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসাবে ফ্রান্স ও ব্রিটেনের পতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন বিশ্বব্যাপী তার সাম্রাজ্য হারায়। ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ে। বিশ্বের বাজারে ব্রিটেন পণ্য রপ্তানি বন্ধ হয়। কৃষিক্ষেত্রেও অনাবাদী হয়ে পড়ে দেশটি। অর্থনৈতিক সংকটের সঙ্গে যুদ্ধ ফেরত সেনাদের ভাতা প্রদান এবং পুনর্বাসনের সমস্যা দেখা দেয় সেখানে। ব্রিটেনকে বাধ্য হয়ে তার স্থল ও নৌবহর হ্রাস করতে হয়। ব্রিটেনের সামরিক শক্তি খর্ব হয়। ফলে বিশ্ব রাজনীতিতে তার প্রভাব কমতে থাকে। ফ্রান্সের অবস্থা ছিল ব্রিটেনের চাইতেও বহুগুণ খারাপ। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা কম থাকায় তিনি স্থায়ী সরকার গঠনে অক্ষম হন। ১৯৪৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ১৪ জন প্রধানমন্ত্রী একে একে ক্ষমতায় এসে চলে যেতে বাধ্য হন ফ্রান্সে। এদিকে ফ্রান্সের শিল্প ও অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে বিশৃঙ্খলা ও ধর্মঘটে ফ্রান্স ধ্বংসের পথে ধাবিত হতে থাকে। ফলে ধীরে ধীরে বিশ্ব রাজনীতিতে ফ্রান্সের গুরুত্ব কমতে থাকে। চতুর্থ ফলাফল, বৃহৎ শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের আবির্ভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স ব্রিটেন ছিল বৃহৎ শক্তি, কিন্তু যুদ্ধের পরেই বিশ্ব রাজনীতির চেহারা ও বৃহৎ শক্তির কাঠামো দুইই ব্যাপকভাবে বদলে যায়। ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের পরবর্তী সময়ে তাদের পক্ষে সামলে ওঠা কষ্টসাধ্য। সেই সময় যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করে বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। এর পশ্চাতে কারণ ছিল যুক্তরাষ্ট্রের প্রচুর প্রাকৃতিক সম্পদ, সামরিক খাতে ব্যয় করার মতো প্রচুর অর্থ। এই কারণে আমেরিকা তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। পঞ্চম ফলাফল, সোভিয়েত ইউনিয়নের উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাহতির পর শক্তি হিসাবে সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়। সোভিয়েত ইউনিয়নের উত্থানের পশ্চাতে মূল কারণ ছিল দেশটির বিপুল পরিমাণ সামরিক শক্তি ও সম্পদের প্রাচুর্য। স্নায়ুযুদ্ধের সূচনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের ষষ্ঠ। বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্বে মেরুকরণের প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নিজ নিজ প্রভাব বলয় সৃষ্টি করতে থাকে। দুই পরাশক্তির পারমাণবিক ও অন্যান্য বিধ্বংসী অস্ত্রের বিশাল তাণ্ডব গড়ে তোলে তাদের আশেপাশের রাষ্ট্রগুলোকে নিয়ে। আক্রমণ করার বাসনা উভয়ের মধ্যে দানা বাঁধে, কিন্তু বিধ্বংসী অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে দুই রাষ্ট্রের আতঙ্ক বোধ করতে থাকে। ফলে দেখা দেয় এক ধরনের যুদ্ধের, যা কিনা ইতিহাসে স্নায়ুযুদ্ধ হিসাবে পরিচিত। এক্ষেত্রে দুই পরাশক্তির মাঝে কোনো যুদ্ধ ঘটেনি বটে, কিন্তু একাধিকবার যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। স্নায়ুযুদ্ধকালীন সময়ে উন্নয়নশীল দেশের দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই স্নায়ুযুদ্ধ দ্বারা প্রভাবিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সপ্তম ফলাফল, জাতিসংঘের প্রতিষ্ঠা। ১৯৪১ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের বুকে আগস্টা যুদ্ধ জাহাজে মিলিত হয়ে আটলান্টিক সনদে স্বাক্ষর করেন। ওই সনদে একটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থা গঠনের ইঙ্গিত দেওয়া হয়। আটলান্টিক সনদে বলা হয় যে সনদে যোগদানকারী সকল দেশ সমান মর্যাদা ও সার্বভৌমত্বের অধিকারী হবে। সকল প্রকার বিবাদ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি হবে। প্রতি দেশের জনগণ তাদের ইচ্ছামতো শাসনতন্ত্র তৈরি করার অধিকার পাবে। ১৯৪২ সালে ২৬টি দেশ আটলান্টিক সনদের প্রতি আস্থা জ্ঞাপন করে। এই ২৬টি জাতি সম্মেলনে সর্বপ্রথম জাতিসংঘ বা ইউনাইটেড নেশন কথাটি ব্যবহার করা হয়। ১৯৪৩ সালে মস্কো সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন একটি ঘোষণাপত্র প্রকাশ করে। এই ঘোষণাপত্রের চতুর্থ অনুচ্ছেদে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ক্ষুদ্র ও বৃহৎ শান্তিপ্রিয় রাষ্ট্রগুলো সার্বভৌমত্ব ও সমমর্যাদার ভিত্তিতে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তায়
চার শক্তি স্বীকার করছে। 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘের সনদ গৃহীত হয়। 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘের সনদ চূড়ান্তভাবে গৃহীত হয়। অষ্টম ফলাফল, ফ্যাসিবাদের ধ্বংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি জয়ী হওয়ায় ফ্যাসিবাদ চিরতরে বিলুপ্ত ঘটে। এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। আমাদের পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতো করে জানান দিবেন। আপনাদের যে কোনো ধরনের ফিডব্যাক আমাদেরকে সত্যি অনেক অনুপ্রাণিত করে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।